সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে সবাই জানেন 29শে সেপ্টেম্বর 2012 সালে 29শে সেপ্টেম্বর মধুপূর্ণিমা, সেদিন ছিল মধুপূর্ণিমা। মধুপূর্ণিমার যে রাতে বৌদ্ধদের জন্য এক মহাকলঙ্কজনক অধ্যায়, বাংলাদেশ ইতিহাসের মধ্যে এই প্রথম বৌদ্ধ বিহার একসাথে মৌলবাদী গোষ্ঠী কর্তৃক হামলা করা হয়। সেই হামলার যে কালো সাক্ষী হিসেবে আমি দীপানন্দ বৃক্ষ সেই সময় তীব্র প্রতিবাদ ও আন্দোলন করেছিলাম। মূলত ঘটনাটা এভাবে হয়েছিল, তখন তো এত উন্নত মানের সবার হাতে ফেসবুক সোশ্যাল মিডিয়া ছিল না, মাল্টিমিডিয়া সেট খুবই কম মানুষই ব্যবহার করত। 2012 সালে এত অ্যাভেলেবেল যে ফেসবুক ছিল না। উত্তম বড়ুয়া নামক এক ব্যক্তি কোরআন শরীফ যে অবমাননাকর, ওনাদের পবিত্র ধর্মীয় যে একটা কোরআন, সেই একটা সিনেমার একটা দৃশ্য, ইউরোপের এরকম একটা মহিলা কর্তৃক একটা কোরআনের উপর, পবিত্র যে একটা কোরআনের উপর একটা পায়ের একটা চিহ্ন, ওনাকে কে বা কারা ট্যাগ দিয়েছিল, অর্থাৎ একটা ওনার মোবাইলের মধ্যে একটা শেয়ার বা ট্যাগের একটা ঘটনাকে কেন্দ্র করে কিছু মৌলবাদী উগ্র গোষ্ঠীগণ একটা উত্তম বড়ুয়ার ফেসবুককে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার যে একটা ঘটনা সংঘটিত হয়েছিল, সেই ঘটনার জের ধরে আমাদের ঐতিহাসিক ঐতিহ্যবাহী যে একটা ঐতিহ্যঋদ্ধ বৌদ্ধবিহার রামু সীমা বিহার, হাজার বৎসরের যে একটা ইতিহাস বহন করে, খুব সুন্দর একটি নান্দনিক বৌদ্ধবিহার ছিল। সেই বিহারটা হাজার হাজার মুসলিম জনতা এসে আগুনে পুড়ে ছাই করে দিয়েছে। এবং এই ঘটনার পর উখিয়া বৌদ্ধবিহার সহ রামুর আশেপাশে বৌদ্ধবিহার সবগুলো তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। উখিয়া রামু ঘটনাটা তারপর দিন পটিয়া এবং লাখেরা 30শে সেপ্টেম্বর, আমি তখন কোলাগাঁও সার্বজনীন রত্নাঙ্কুর বৌদ্ধবিহারে অবস্থান করি অধ্যক্ষ হিসেবে। সেখানে যখন সকাল 6টা আমি বিবিসি বাংলা যখন শুনি, সেখানে শুনলাম রামুর মধ্যে বৌদ্ধবিহার, উকিয়ার মধ্যে বৌদ্ধবিহার আগুন দেওয়া হচ্ছে। এবং তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমলে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এই স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা একটা বানোয়াট কথা সেখানে উপস্থাপন করেছিলেন। আমি তারও প্রতিবাদ করেছিলাম। উনি বলেছেন কোনো তদন্ত না করেই একটা প্রতিবেদন উনি তৎকালীন দিয়েছিলেন, বিএনপি এবং জামাতের ষড়যন্ত্র। আমি ওনাদেরকে প্রশ্ন করেছিলাম,
যদি বিএনপি জামাতের ষড়যন্ত্র হয় আপনারা গ্রেপ্তার কেন করেন না? সেখানে তো আওয়ামী লীগের লোক ছিল, আমার মধ্যে ফেফার ডকুমেন্ট আছে। যাক, 30 সেপ্টেম্বর কি হয়েছিল আমি একটু করে বলি। 29 সেপ্টেম্বর তো রামু এবং উকিয়া বিভিন্ন বৌদ্ধবিহারে হামলা যে ঘটনা আমরা শুনেছি, তখনই বৌদ্ধর আতঙ্ক নয়। যখনই 30 সেপ্টেম্বর দুপুর 11টা, সকাল 11টা বাজে, ওয়েস্টার্ন মেরিন শিপ ওয়ার্ড লিমিটেডের কিছু উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠীগণ স্লোগান দিতে লাগলেন, বৌদ্ধবিহার ভাঙা হবে, বৌদ্ধবিহার ভাঙতে হবে, নারে তাকবীর আল্লাহু আকবার বলে একটা স্লোগান তারা ওয়েস্টার্ন মেরিন শিপ ওয়ার্ড লিমিটেড কোলাগাঁও, সেখানে তারা সবাই চাকরি বাদ দিয়ে একসাথে সেখানে 10,000 শ্রমিক সেখানে কাজ করে। সব শ্রমিককে উস্কানিমূলক কথা বলে তারা একজোট হয়ে তারা মিছিল সহকারে প্রথমত আক্রমণ করে। 11:10 হবে মনে হয়, লাখারা অভয়বিহার ভাঙচুর, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং ভিক্ষু শ্রমণের উপর আঘাত বা মারধর করা হয়। এবং 11:30 থেকে 40-এর মধ্যে 11:40 হিন্দুদের দুর্গা বাড়িতে ওনারা আসার পথে হামলা করা হয়। এবং আসার পর হেঁটে আধা কিলোমিটার পর 11টা, এখানে মনে হয় 12টার কিনারে হবে, কোলাগাঁও আমি যে বিহারে অবস্থান করি সে বিহারে আগুন, লুটপাট, বুদ্ধমূর্তি ভাঙচুর সহ নানা যজ্ঞ ওনারা চালিয়েছেন। আমার তৎকালীন পাসপোর্ট ছিল, ল্যাপটপ ছিল, আলমারির মধ্যে কিছু নিজের কিছু অর্থ ছিল এবং আমার মোবাইল, বিভিন্ন কিছু তারা আগুনে দগ্ধ করেছেন, লুট করেছেন। সেই ঘটনার প্রথমে আমাকে দেখতে আসেন, আমি ছিলাম না। উত্তপ্ত পরিবেশ, ভয়ানক একটি পরিবেশের মধ্যে ছিলাম। মৃত্যু একদম কাছাকাছি ছিল আমাদের, একটা আঘাতেই আমাদের সবার মৃত্যু হতে পারত। শ্যামনারা তৈয়ব তৎকালীন এমপি, মহিলা সংসদীয় এমপি, উনি আমাকে কল করেছিল, তার সাথে আমরা কথা বলেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন কিছু হবে না, সব বিচার আমরা করব, আপনার সাথে দেখা করতে চাই। ওনার সাথে আমি দেখা করলাম না। আমাদের তৎকালীন পটিয়ার এমপি শামসুল হক, উনি আমাকে কল দিয়ে বলেন, ভান্তে আমি আছি আপনার বিহারে, আপনি কোথায় আছেন? আমি বলেছিলাম আমি চট্টগ্রাম শহরে এখন অবস্থান করি, চট্টগ্রাম বৌদ্ধবিহারে। রাত্রি যখন আমি বিহারে আসি, গোলাগুলির আওয়াজ, পুলিশের সাথে তাদের সাথে গৃহযুদ্ধর মতো একটা খুব
মারাত্মক অবস্থায়, থমথমে পরিবেশ, অজস্র গোলাগুলি হচ্ছে পুলিশের সাথে, সেই মৌলবাদীদের সাথে। অনেক পুলিশ তখন আহত হয়েছেন, অনেক পুলিশের গাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদেরকে ধরতে গিয়ে, অনেক র্যাব আহত হয়েছেন, এবং পুলিশ প্রশাসনও আমাদেরকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছেন। ওনারা চাইলে আমাদের পটিয়ার মধ্যে নিরাপত্তা দিতে পারত। এই ঘটনাটা ঘটেছিল পুলিশের সম্মুখে। পুলিশ তখন উপস্থিত ছিলেন। পুলিশ সহকারে মিছিল সহ বৌদ্ধবিহার হামলা ভাঙচুর করা হয়েছে। যখন ঘটনার পর সন্ধ্যা 7টায় পুলিশের সাথে যখন তাদেরকে ধরতে যায়, তখন এই গোলাগুলি এবং আওয়াজ, সরকারের মাথা লড়েছিল। তখনই বৌদ্ধবিহার তারা একসাথে বাংলাদেশের, তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশ থেকে বৌদ্ধ সম্প্রদায়কে উচ্ছেদ করবে। তারা কিন্তু পারল না, তারা ব্যর্থ হলো। সরকার তখনই কঠোর ব্যবস্থায় গমন করেন, এবং সাধারণ জনগণ যারা আছেন তারা কিন্তু আমাদের পক্ষে ছিল, মৌলবাদীর পক্ষে ছিল না। আমি তখন থানা, কোর্ট, মামলা, এজাহার এগুলো চিনতাম না। ঠিক 10টায়, রাত 10টা বাজে, আমি কোলাগাঁও গ্রামের দানশীল ব্যক্তিত্ব বাবু খাজল বড়ুয়া, উনি আমার পরম কল্যাণ মিত্র ছিলেন। আমি এবং খাজল, সুজন বড়ুয়া একসাথে আমরা কয়েকজন, রঞ্জিত সহ কয়েকজন মিলে আমরা পটিয়া থানায় এমপি সাহেবের আহ্বানে এবং ডিআইজি পুলিশ কমিশনারের আহ্বানে আমি পটিয়া থানায় যাই। তখন গ্রামের পরিস্থিতি এত ভয়াবহ যে নিরাপত্তা, আমাদেরকে যে মারবে না তার নিরাপত্তা কে দেবে? নিরাপত্তা নাই। যাওয়ার পর পটিয়া থানার মধ্যে অবস্থান করি। পটিয়া থানার মধ্যে গিয়ে 3টা মামলা আমরা করি। একটা মামলা হয় এসআই কামাল নিজে বাদী হয়ে পুলিশের গাড়ি, আসামিকে ধরতে গিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, এবং র্যাফের গাড়ি ভাঙচুর করা হয়, এবং পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেন, এটা হচ্ছে পুলিশের উপর আঘাত এবং ইট পাক্কেলের একটা মামলা করা হয়। এবং আমি নিজে বাদী হয়ে একটা বিহারের লুটপাট এবং ধ্বংসকারী মৌলবাদের বিরুদ্ধে 500 জন অজ্ঞাতনামা 500 জনের বিরুদ্ধে আমি একটা মামলা করি। মামলার পর রাজনৈতিকের শিকার হয়েছে। আওয়ামী লীগের কিছু বিএনপির লোক, কিছু জামাত শিবিরের লোক। তার চাইতে বেশি ঘটনার অনেক কিছু আমি শিখেছি। বড়ুয়া বৌদ্ধরা কি জিনিস তা আমি হারে হারে টের পেয়েছি। কত ভয়ানক একটা বড়ুয়া সম্প্রদায় আমি হারে হারে বুঝতে পারলাম। বিপদে আপনার পাশে কেউ থাকবে না, এটা আমি শিখেছি। ওনারা যে স্বার্থবাদী বৌদ্ধ সম্প্রদায়, তাও আমি শিখেছি। কাদের জন্য এই মামলা করলাম?
যাদের জন্য মামলা করলাম তারাই আমাকে আমার নামে মিথ্যা অপবাদ বা করেছেন। যাই হোক, আমাকে তৎকালীন বিরোধী দলের নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। সেই খালেদা জিয়ার সাথে আমার কথা হয় এই বিষয় নিয়ে, এবং তার সাথে আমি সার্কিট হাউসে আমরা বৈঠক করি। বৌদ্ধ সম্প্রদায়ের যে নেতৃত্ব আমরা দিয়েছি, সেই নেতৃত্বের মধ্যে আমি ছিলাম, বা আমার মাধ্যমে সেই বৈঠকটা হয়েছে। আমরা বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষে ৬০ জন বৌদ্ধ ভিক্ষু তৎকালীন সেখানে উপস্থিত ছিলাম, এবং বৌদ্ধ সম্প্রদায়ের লোক প্রায় ২ শতাধিক আমরা মানুষ সেখানে সার্কিট হাউসে উপস্থিত ছিলাম। সেখানে আমি বক্তব্য উপস্থাপন করেছি এভাবে: আমাদের নিয়ে ফুটবল খেলা যাবে না। একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, আমরা সঠিক বিচারটুকু চাই। আমরা আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক, তার শাস্তি হতে হবে। আমরা এই দেশের নাগরিক, হাজার বৎসরের ইতিহাসে হাজার বৎসর ধরে আমরা এই ভূখণ্ডে আমরা বসবাস করে আসছি। মাটি খনন করলে বৌদ্ধদের পুরাকীর্তি আমরা পাই, এবং আমরা যে তার কালো সাক্ষী হিসেবে ময়নামতি শালবন বিহার, মহাস্থানগড়, বগুড়া, বিভিন্ন বৌদ্ধ বিহার আমরা মাটি খনন করলে আমরা দেখি। তো এই গ্রাম, এই দেশ, এই মাটি আমাদের, আপনাদের সবার মাটি। এখানে সব মিলিয়ে আমরা বাঙালি। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের যেমন ভূমিকা ছিল, তদ্রূপ এই দেশের মানুষ সবার ভূমিকা ছিল। কেন আমাদের উপর এত সাম্প্রদায়িক হামলার আমরা শিকার হব? আমরা তো একটা গাড়িও ভাঙিনি, আমরা তো কারো ক্ষতি করিনি। এবং আমি তার কিছুদিন পর আমি ঢাকা আবারও বিভিন্ন রাষ্ট্রদূত, বিভিন্ন দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তির সাথে আমার খালেদা জিয়ার সাথে আবার দ্বিতীয়বার ঢাকার মধ্যে আমার বৈঠক হয়। তখনই আমি গিয়েছিলাম, তার সাথে কথা বলেছি, এবং বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধির সাথে আমি কথা বলেছি। ২০১৩ সালে আমি ভারতের কংগ্রেস সোনিয়া গান্ধীর সাথে এই বিষয়ের উপর ভিত্তি করে আমি আমাদের একটা সৌজন্য সাক্ষাৎ ছিল, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা মত বিনিময় সবার মধ্যে আমি সেখানে উপস্থিত ছিলাম। তার সাথে কিছু কথা বলার সুযোগ হয়েছে। আবার প্রয়াত তৎকালীন ভারতের পার্লামেন্ট সদস্য ধর্মবীর ভান্তের যে আহ্বানে আমি সেখানে উপস্থিত হই, এবং বাংলাদেশের যে মানবাধিকার কমিশন এবং আমেরিকার তৎকালীন রাষ্ট্রদূত, তার সাথে আমার এই বিষয়ের উপর একটা সৌজন্য সাক্ষাৎ হয়। মামলা এখনো চলমান আছে। এখনো পর্যন্ত আমাকে মাঝে মধ্যে সেই কোর্টে যেতে হয়।
কারণ আমাকে প্রশ্ন করেছেন আপনি কি উকিল দিবেন কিনা। ওনারা যখন আমি একবার ভয়, এমন ভয় উৎপন্ন হয় কোর্টে যখন যাই, পাশে তো বড়ুয়া থাকে না, বড়ুয়া সাক্ষীরা নাই, যারা সাক্ষী ছিল তারা ভয় ভীতি, তারা কিন্তু এখন সবগুলো ছুটে গেছে বড়ুয়ারা, কিন্তু আমি অনর, আমি ছুটব না। তখন আমাকে যখন সাক্ষী নেওয়া হয় তখন তাদের পক্ষে উকিল ছিল 50 থেকে 60 জন উকিল, আমার পক্ষে তো একজনও নাই। সরকারি ফিফি আছে, এই সরকারি ফিফির মাধ্যমে আমি সেখানে কথা বলার সুযোগ পাই। আমাকে যখন প্রশ্ন করেন আপনার বক্তব্য কি, আপনি কি দেখেছেন কিনা, কে কে ছিল, আমি বলেছিলাম তখন তো, এখন যদি বলি দেখি আপনি কি করবেন ওনাকে। আমাকে একটা মহিলা উকিল যাওয়ার আগে ওনার সাথে কথা বলেছিলাম, উনি বলেছেন আমি ভাঙবো, আমি গড়ব, আমি সান্ত্বনা পুরস্কার দেব, আমাকে কে কি করবে। এখানে রাষ্ট্রের কিছু রাজনৈতিক দল ভেঙেছে, তারাই গিয়ে বুদ্ধবিহারটা নির্মাণ করেছেন, তাদেরকে শাস্তি কে দেবে, তারাই তো বিচারক, তাদেরকে শাস্তি কেউ দিবে না। তখন আমি বলেছিলাম আমাদের কোর্টের মধ্যে দাঁড়িয়ে এভাবে আমি আলোচনা করেছি, বৌদ্ধরা প্রাণী হত্যা করে না, বৌদ্ধরা কাউকে আঘাত করে না, বৌদ্ধরা কোনো সময় অন্য মানুষ আঘাত পাক এটাও চায় না। আমরাও চাই না যারা মন্দির ভেঙেছেন তারা ফাঁসির কাঠগড়ায় দাঁড় করুক, তাদেরকে কঠোর শাস্তি দেখ, আমি চাই না। তারা অবুঝ ছিল, তারা কারো ইন্ধনে বা তারা না বুঝে তারা বিহার হামলা করেছেন। কিন্তু আমি একটা জিনিস আমি তখন চেয়েছিলাম কোর্টের মধ্যে, আমি বলেছিলাম তাদেরকে শাস্তি নয়, একটা শাস্তি পাওয়ার একটা আইন করা হোক। এমন একটি আইন চাই যে আইন আমাদেরকে শিক্ষা দেয়, আমরা শিক্ষা নিই, এই কাজ করলে আমরা এই শাস্তি পাব। আমাকে কেন বলতে হবে, এটা তো বিশ্ব সাক্ষী, বিশ্ব ইতিহাসের একটা পরম, এখানে রাজনৈতিক দল কেন আসবে। আমলিক ক্ষমতা ছিল, বিএনপি লোকগুলোকে সবগুলোকে বেছে 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 মন্দির ভাঙার জন্য ঢুকানো হলো। আমার সাথে ঝগড়া, আমি মন্দির ভাঙার জন্য আমি মামলাটা দিয়ে দিলাম। এরকম অজস্র হয়েছে। যারা বিহার ভাঙে নাই, মন্দির ভাঙে, তারাও বিহারের আসামি। যারা কোনো সময় মন্দির দেখে নাই তারাও কিন্তু কি বিহারের আসামি। আমি কোনো নির্দোষ নিরপরাধ ব্যক্তিকে সেখানে দেখতে চাই না। যেভাবে যারা করেছেন তাদেরকে শাস্তি দেওয়া হোক, কিন্তু আমরা ফাঁসি চাই না। তারা মার বুক খালি হোক, আমরা এটা চাই না। কিন্তু ইতিহাস সাক্ষী বাংলাদেশের মধ্যে আমরা কোনো সময় সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ যেটা বলি, অসাম্প্রদায়িক বাংলাদেশ যেটা বলি, কোনোদিন সম্ভব নয়, তা কোনোদিনও সম্ভব নয়। তার কারণ হচ্ছে আমরা নিজেকে যতই পর্যন্ত আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা জানি, কিন্তু মনে প্রাণে আমরা সংখ্যালঘু। আমরা বড় করে যতই বলি, আমরা কিন্তু এখানে বাংলাদেশের মধ্যে তাদের কাছে আমরা সংখ্যালঘু। খাগড়াছড়িতে দেখেন মারামারি হচ্ছে,
কিন্তু বাঙালি এবং পাহাড়ির মধ্যে। কেন, আমরা কি সবাই বাঙালি না? বাংলাদেশে যারা বসবাস করে, পাহাড়ি হোক বা কোনো সমতলের বাঙালি এবং পাহাড়ি বাঙালি আমরা বলতে পারি। আমরা কি বলি এখন? তাদেরকে আদিবাসী বলি। সেখানেও দেখেন হামলা, বুদ্ধমুক্তি, ভাঙচুর এই সমস্ত করা হচ্ছে। কেন? রাষ্ট্র কি সবার নয়? কি রাষ্ট্রের নায়ক, যে রাষ্ট্রকে সবাইকে এটা ধারণ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যখন রামুর মধ্যে যে ঘটনাটা সংঘটিত হয়েছিল, মানববন্ধন করার মতো মানুষ নাই, বড়ুয়ারা সবাই ভয়, ভীতি, উপদ্রব। আমি তখন তৎকালীন বৌদ্ধ সমিতিকে আমি কল করেছিলাম মানববন্ধন করার জন্য, একটা ব্যানার নিয়ে একটা আলোচনা করেছিলাম। তারা ভয়ের মধ্যে ছিল, একটা রাজনৈতিক চাপের মধ্যে ছিল। তারা সাংগঠনিকভাবে নিষেধ, তাদের ব্যানার নিয়ে মানববন্ধন করা যাবে না। কৃষ্টি প্রচারও তাদের ভূমিকা আছে, তারা অন্য প্রসেসে তারা সবার যার যার মতো করে দায়িত্ব পালন করেছেন। কিন্তু মানববন্ধন, আমরা তখন মানববন্ধন করার মতো সাহস খুবই কম। তখন আমি কয়েকদিন পরেই, ঘটনার একদিন পরেই, আমরা চট্টগ্রাম শহরের মধ্যে নন্দনকানন বৌদ্ধ বিহারে আমি একটা বৈঠকের আয়োজন করি, সভা মিটিংটাকে যুব সম্প্রদায়কে দিয়ে। উপানন্দ ভিক্ষু ছিলেন, তার সাথে আলোচনা করি এবং কিভাবে আমরা সরকারের আমাদের বার্তাটা বিদেশি রাষ্ট্রের কাছে আমরা পৌঁছাতে পারি। তখন একটা কি করলাম, যেহেতু বৌদ্ধ সমিতি সংঘরাজ নিকায় ভিত্তিক, কৃষ্টি প্রচার মাতদ্দলী ভিত্তিক সংগঠন এবং উভয় নিকায় মিলে একটা কোনো সংগঠন নাই বাংলাদেশের মধ্যে। তখন আমি একটা নিজে সভা আহ্বান করে, আমি যেহেতু বাংলাদেশের মধ্যে অবস্থান করি, সেই জন্য আমি বাংলাদেশটা রেখেছি। যেহেতু আমরা মাইনরিটি, সংখ্যায় কম, সংখ্যালঘু, সেই জন্য বাংলাদেশ মাইনরিটি, এবং যেহেতু আমরা বৌদ্ধ সম্প্রদায়, সেহেতু বুদ্ধিস্ট ব্যবহার করেছি। এবং অ্যাসোসিয়েশন মানে আমরা একটা সংগঠিত সংগঠন, অর্থাৎ বাংলাদেশ মাইনরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের একটা ব্যানার দিয়ে আমি চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে প্রথম মানববন্ধন করি। সেই মানববন্ধনের মধ্যে প্রধান অতিথি হিসেবে তখন উপস্থিত ছিলেন বর্তমান সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন এবং বর্তমান ট্রাস্টি, যিনি বর্তমান বিএনপির যুব নেতা এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বর্তমান ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া উপস্থিত ছিলেন এবং তখনই নেতৃত্ব দিয়েছিলেন আরও অনেকেই। আমাদের কদরকিলের উত্তম বড়ুয়া, বাবু খাজল বড়ুয়া এবং অনেক বৌদ্ধ সম্প্রদায়ের লোক তখন সেখানে আমাদের ব্যানারের মধ্যে উপস্থিত থেকে তারা প্রতিবাদ করেছেন। সেই প্রতিবাদটা প্রথম প্রত্যেক টিভি চ্যানেলের মধ্যে, প্রতিটি নিউজের মধ্যে প্রথম হেডলাইন হিসেবে সম্প্রচার করা হয়। আমরা এমনভাবে প্রতিবাদটা করেছিলাম, এমনভাবে আমরা জোরালো প্রতিবাদ করেছিলাম চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে, বড়ুয়াদের অস্তিত্ব রক্ষার জন্য, যাহাতে আমরা একটা প্ল্যাটফর্মে আছি, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা প্রতিবাদ করেছি সে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে।
আমরা মরিনি, আমরা বেঁচে আছি, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা আমরা গাড়ি ভাঙচুর নয়, কারো উপর আঘাত নয়, কিন্তু আমরা নীরবে মানববন্ধনের মাধ্যমে বিশ্বের দরবারে আমরা একটা বার্তা পৌঁছেছিলাম। সেই বাংলাদেশ মাইনরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন নামে কমিটি। এই কমিটিটা মাধ্যমে আমি বিভিন্নভাবে আমরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রদূতের কাছে আমরা স্মারকলিপি আমরা পাঠাতে সক্ষম হয়েছি। কারণ আমরা বাংলাদেশের সংখ্যালঘু ভালো নাই, এই কথাটা জানার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মটা আমরা করেছিলাম বাংলাদেশ বৌদ্ধদের মানবাধিকারমূলক একটা সংগঠন, যেটা উভয় নিখেই মিলে আমরা করেছি এবং এখনো পর্যন্ত আমরা সেই অ্যাসোসিয়েশনের কার্যক্রম আমরা চলমান রেখেছি। সেই অ্যাসোসিয়েশনটা আমরা বার্মা শাখা আমরা গঠন করেছি আনন্দভান্তে, সেখানে উনি সভাপতির দায়িত্ব পালন করেন বার্মা শাখার। বাংলাদেশ শাখার মধ্যে আমি বর্তমান সভাপতির দায়িত্বে আছি। তবে আমি সবাইকে বলবো, এখনো পর্যন্ত আমরা সঠিক যে বিচার, সঠিক তদন্ত মাধ্যমে এখনো পর্যন্ত আমরা বিচার পাইনি এবং কে বা কারা কি জন্য এই ঘটনা সংঘটিত হয়েছে এখনো পর্যন্ত বিচার আমরা পাইনি। এবং আমি বর্তমান সরকারের কাছে এবং আহ্বান করব, বিচারের সাথে সঠিক একটা নির্দিষ্ট একটা আইন করা হোক, যে আইন বৌদ্ধ বিহার বাংলে কি কি হতে পারে, বৌদ্ধ মন্দির আঘাত করলে, বৌদ্ধদের অবমাননা করলে কি কি হতে পারে। এখন যদি কোনো ব্যক্তি কোরআন শরীফকে নিয়ে যদি অবমাননাকর কোনো বক্তব্য রাখে, তার তবদায় তো সাথে সাথে পুলিশ তাকে গ্রেপ্তার করবে। বৌদ্ধদের ক্ষেত্রে কেন হবে না? ত্রিপিটককে নিয়ে যদি কোনো ব্যক্তি যদি কোরআন অবমাননা করলে যে আইনটা করা হয়, যে শাস্তি তাকে পেতে হবে, তার সমপরিমাণ শাস্তি ত্রিপিটককে কেন্দ্র করে যারা অবজ্ঞা, অশ্রদ্ধা, অভক্তি করে তাদেরকেও সমপরিমাণ ফল তাদেরকে ভোগ করতে হবে, পেতে হবে। রাষ্ট্রের আইন সবার জন্য সমান হতে হবে। এখন মুসলিমদের জন্য এক আইন, বৌদ্ধদের জন্য কিছু নয়, এটা হবে না। আইনটা সবার জন্য উন্মুক্ত থাকা প্রয়োজন। তো এই বিষয় নিয়ে এই রামু এবং পটিয়া এবং বিভিন্ন বৌদ্ধবিহারে যে হামলা ঘটনা ঘটেছিল, আমি কৃতজ্ঞতা জানাই মুসলিম সম্প্রদায়ের কিছু নারী সংগঠিত একটা দল বা নারী অ্যাসোসিয়েশন একটা আছে, মহিলা, তারা মানববন্ধন করেছেন এবং বার সমিতি, চট্টগ্রাম বার এবং ঢাকা বারের যে উকিল যারা আছেন তারাও আমাদের পাশে ছিলেন এবং আমাদের সাথে থেকে আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। এবং তার পাশাপাশি আমাদের কিছু বিভিন্ন মুসলিম সংগঠন এর তীব্র প্রতিবাদমূলক তারা মানববন্ধন বা করেছেন। এবং সোশ্যাল মিডিয়া সবসময় আমি কাছে পেয়েছি আমার বন্ধু নসরুল, যিনি এই সমকালের মধ্যে মনে হয় উনি রিপোর্টার ছিলেন, তবে উনি বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষে ছিলেন। এবং ইকবাল যিনি আছেন, মনে হয় দৈনিক পূর্বকন্যা কোন একটা পত্রিকাদের মধ্যে ছিল, সেই ইকবালও আমাদের পক্ষে কাজ করেছেন, বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তৎকালীন এসআই কামাল, উনিও কঠোর পরিশ্রম করেছেন, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি সবার সুস্থতা কামনা করি। সবাই একতা থাকবেন, এক থাকবেন, একতাই আমাদের শক্তি, একতাই আমাদের বল। আমরা বড়ুয়ারা এক হতে পারি না, আমরা বৌদ্ধরা এক হতে পারি না। আমরা কিন্তু এখন যার যার মতো স্থানে আছি। আমরা সবাই মিলে এক হয়ে একসাথে একই সিদ্ধান্ত গ্রহণ করি।
আমরা কিন্তু একই সিদ্ধান্তে আসতে পারি না। যে কোনো বিষয়ে যে কোনো সংগঠন ডাক মারলে আপনাকে যেতে হবে, যে কোনো সবাই আপনাকে উপস্থিত থাকতে হবে, যে কোনো মিটিংয়ে আপনাকে যেতে হবে, জানতে হবে এবং শিখতে হবে এবং শেখাতে হবে। আমরা মিটিংয়ে যাব না, কোনো আলোচনা করব না, শুধু আমরা সমালোচনাটুকু করব। এটা বাদ দেন। আমরা এক হয়ে একসাথে একই সাথে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষে কাজ করি। সামনে পবরানা পূর্ণিমা, ফানস উত্তোলন করা হবে। এই ফানসকে কেন্দ্র করে কোনো একটি মহল চাইবে সাম্প্রদায়িক ডাঙ্কা বাজাতে, মনে রাখবেন। কোনো এক পক্ষে চাইবে সাম্প্রদায়িক ডাঙ্কা হোক, তারা বাহবা দেবে, রাষ্ট্র অশান্তি হবে, তারা খুশি হবে। এর থেকে দূরে থাকবেন। কোনো কিছু যদি হওয়ার আগেই আপনারা সচেতন থাকবেন এবং সচেতনের জন্য আপনি রক্ষা পাবেন। এবং বিভিন্ন বৌদ্ধ বিহারের মধ্যে বলা হচ্ছে একটু ডিজে গানটা বন্ধ করা হোক। উন্মাদনা ভালো নয়। ধর্মের নাম দিয়ে যে একটা ডিজে গান করা হয়, যে একটা উন্মাদনা করা হয় ফানসের নাম দিয়ে, ধর্ম এখন বর্তমান অধর্ম হয়ে যাচ্ছে। বৌদ্ধ কীর্তন আছে, বৌদ্ধ কীর্তন দেন। গ্রামের কীর্তন সহকারে সেদিন একটা গ্রামের চতুর্পাশে আমরা কীর্তন নিয়ে যাই। কীর্তন নিয়ে আমরা ফানস, সেই আনন্দ মুখর উৎসবটা আমরা তৈরি করি। ডিজে গান দিয়ে উৎসব হয় না, ডিজে গান নাচ গান হয়। এবং আমরা ধর্মীয় সহকারে যে আমরা আলোচনা করি এবং সে ফানসটা আমাদের মতো করে আমরা উদযাপন করি। এটা ধর্ম, অধর্ম নয়। ধর্ম এমনভাবে আমরা করব যেটা আমাদের মনের মধ্যে থাকে, আমরা মনের মধ্যে সৃষ্টি করতে পারি এবং ধারণ করতে পারি। আমরা এই ফানস আনন্দ নয়, শুধু এই ফানস হচ্ছে আমরা বুদ্ধ পূজা। এই ফানসের মাধ্যমে আমরা বুদ্ধ পূজা করব। এই হাজার প্রদীপ আমরা আকাশের মধ্যে সেই চল্লমণি বুদ্ধের উদ্দেশ্যে আমরা ফানস উড়াবো সাধুবাদ দিয়ে। হিন্দি গান, ডিজে গান, সমস্ত অরাজকতামূলক গান বন্ধ করে আমরা বিভিন্ন বৌদ্ধ কীর্তন আছে নিজেরা করতে পারি বা ক্যাসেটের মধ্যে দিতে পারেন এবং সাধুবাদ সূত্রপাঠ করতে করতে আপনি ফানস পুরাতে পারেন। আনন্দ মানে এগুলো কি? নাচ, উন্মাদনা, এগুলো থেকে একটু দূরে থাকবেন। কারণ ফানস যারা বানাবেন তারা একটু ভালো করে বানাবেন, যাতে ফানসটা উড়ে এবং কারো বাড়িতে না পড়ে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও রামুর দিনটিকে আমরা স্মরণ করি। আমি অনেক প্রোগ্রাম করেছি, বড় বড় অনুষ্ঠান করেছি। পদুখিল মার্জিন বিহারে একটা গত 17 সালে আমি সমস্ত বৌদ্ধ সম্প্রদায়ের প্রামাণ্য ব্যক্তিদের নিয়ে আমি একটা আলোচনা এবং স্মরণ সভা করেছিলাম। তখন বাংলাদেশ মাইনরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে। 2018 সালে আমি চট্টগ্রাম প্রেস ক্লাবে বড় করে বাংলাদেশ মাইনরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের নামে আমি রামুর ঘটনাকে নিয়ে আমরা স্মরণ করেছি। আজকে পদুখিল মার্জিন বিহারে দায়িকদের সাথে নিয়ে আমি হাজার মোমবাতি প্রজ্বলন করেছি। রামুকে, কিয়া এবং কোলাগাঁও স্মরণ করে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে থাকার জন্য। আমাদের মহামান্য দ্বাদশ সংঘরাজ প্রয়াত ডক্টর ধর্মসেন মহাদেব, ওনাকে আমি বন্দনা জানাচ্ছি। ওনার পারলৌকিক সদ্গতি কামনা করি। তৎকালীন উনি আমাকে
অনেক বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আশীর্বাদ করেছেন। এবং বর্তমান সংঘরাজ 13তম সংঘরাজ 21শে পদকপ্রাপ্ত ডক্টর জ্ঞানশ্রী মহাতেরও খুব অসুস্থ। বান থেকে আপনারা সবাই পুণ্যদান করবেন, বানতে যাতে সুস্থতা পায়। এবং পরম শ্রদ্ধে দয়ানন্দ মহাতেরও বান থেকে খুব অসুস্থ, বান থেকে সবাই পুণ্যদান করবেন। এবং তার পাশাপাশি আমাদের সংঘ সদস্য এম প্রজ্ঞামিত্র স্থবির মহোদয়, ওনার মা 8:30 দেহ ত্যাগ করেছেন। আজকে বান্তের মায়ের জন্য, সংঘ মাথার জন্য আমরা সবাই পুণ্যদান করব। যার যার স্থান থেকে সে পুণ্যদান করবেন। সংঘ মাতা মারা গেছেন, বান্তেকে সাহায্য করবেন। কোনো মানুষ থাকলে, একজন বান্তের মা সমাজের জন্য অনেক কিছু করেছেন। বান্তে একটু ভান্তের শেষ সময়ে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অনেক টাকা ব্যয়বহুল একটা খরচ, সে খরচটা একটা ভান্তের পক্ষে করা অসম্ভব প্রায়। সেই জন্য যার যা সামর্থ্য আছে, যে যা পারেন বান্তের পাশে থাকবেন এবং একটা মাকে, সংঘ মাতাকে কেন্দ্র করে পুণ্যদান করবেন। তারপর সংঘ মাতা যাহাতে নির্বাণগামী হয়, এই প্রত্যাশা কামনা করি। এবং সবার জয়মঙ্গল হোক এবং অশান্ত বিশ্ব যাহাতে শান্ত হয়। কাকড়াছড়ি পার্বত্য অঞ্চল এখন অবরুদ্ধ অবস্থায় আছেন, অনেক মানুষ নিহত হয়েছেন। সবাইকে পুণ্যদান এবং শান্তি, বিশ্ব শান্তি কামনা করি। এই বাংলাদেশের অশান্ত বাংলাদেশ যাতে শান্ত হয়, এই প্রত্যাশা কামনা করে আমার সংক্ষিপ্ত আশীর্বাদ এখানে উপসংহার করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।